স্মার্ট পাঠশালা। তো আজকে আমরা পড়ব টিউবুলার সিক্রেশন আর রিঅ্যাবজর্পশন আসলে কিভাবে হয় সেই জিনিসটাকে। গতদিন আমরা দেখেছিলাম কি আলট্রাফিল্ট্রেশনের যে প্রসেসগুলি, যে তিনটা স্টেপ সেগুলি। তো আলট্রাফিল্ট্রেশন মেনলি গ্লোমেরুলাসের মধ্যে মোটামুটি সব পুরোটাই হয়ে যায়। তারপর আসে পিসিটিতে মেনলি টিউবুলার সিক্রেশন আর রিঅ্যাবজর্পশনটা হয়। ঠিক আছে, তো আজকে আমরা সে ব্যাপারে একটু দেখে নেব। ফার্স্ট অফ অল আমি আরেকবার রিক্যাপ করে নিই যে টিউবুলার সিক্রেশন আর রিঅ্যাবজর্পশনটা কি। যখন গ্লোমেরুলাস থেকে ক্যাপিলারিস থেকে ফিল্ট্রেট হয়ে প্লাজমা, তারপরে আয়ন্স, গ্লুকোজ আর স্মল প্রোটিনস গুলো যখন আসে পিসিটিতে উইথ অ্যালংসাইড ইউরিয়া এন্ড অ্যামোনিয়া, তখন সেখান থেকে যে যে জিনিসগুলি আমাদের ব্লাডের দরকার সেই জিনিসগুলো আবার আমরা পিসিটি থেকে ব্লাডকে দিয়ে দিই। সেটাকে আমরা কি বলি? টিউবুলার রিঅ্যাবজর্পশন। মানে ব্লাড আবার রিঅ্যাবজর্ব করে নিয়েছে জিনিসগুলো। ঠিক আছে, গেল ব্লাডের কাছে। তারপরে ব্লাড থেকে আবার ব্লাড দেখলো যে না, এই জিনিসগুলো আমার দরকার নেই, সেই জিনিসগুলো ব্লাড আবার নেফ্রনকে দিয়ে দেবে। তো সেই প্রসেসটার নাম হচ্ছে টিউবুলার সিক্রেশন। আর ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন পিসিটির মধ্যেই হয়। তাহলে আজকে আমরা একটু দেখে নিই কি কি জিনিস রিঅ্যাবজর্ব হয়, কি কি জিনিস মানে সিক্রেট হয়ে যায় আবার। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি তোমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এর ব্যাপারে আজকে একটু আলোচনা করে দিই যে জিনিসটা কি। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে, সাপোজ এটা একটা আর্টারি। ঠিক আছে, একটা অর্গানে ঢুকেছে আর্টারিটা। তা আর্টারিটা কি করবে? বিভিন্ন ক্যাপিলারিজ বানিয়ে নেবে, ক্যাপিলারির মধ্যে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে সেলস গুলি আছে, সাপোজ ধর এখানে সেলস গুলি আছে, বডি সেলস গুলি। তারপরে এখান দিয়ে ভেইনস বানিয়ে চলে যাবে, এটা ভেইন। একটা জিনিস মনে রাখবে, কখনো ব্লাড ক্যাপিলারিজ এর ভিতরে যে ব্লাড গুলো আছে, ব্লাড কখনো ডাইরেক্টলি সেলস কে টাচ করে না। ঠিক আছে, এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যে ব্লাড ফ্লো করছে, সেই ব্লাড গুলো কখনো সেলস কে ডিরেক্টলি টাচ করে না। কি করে? ব্লাডের মধ্যে প্লাজমা আছে, ঠিক আছে, তারপরে বিভিন্ন অক্সিজেন কে ক্যারি করে আরবিসি, তো হিমোগ্লোবিন আছে, তারপরে ডব্লিউবিসি এর মধ্যে লিউকোসাইটস আছে। কয়েকটা সিলেক্টিভ কয়েকটা জিনিস এখান দিয়ে পাস হয়, মেইনলি প্লাজমাটাই। ব্লাডের যে ক্যাপিলারি পোর্স গুলো আছে সেগুলি দিয়ে পাস হয়। বাকিগুলি কেন পাস হতে পারে না, আরবিসি কেন পাস হয় না? কারণ ওগুলি সাইজ একটু বড়, সে পোর্স গুলি দিয়ে পাস হতে পারে না। তারপর লার্জ প্রোটিন মলিকিউল সেগুলো বের হতে পারে না। তাহলে এখান দিয়ে বের হলো, বের হয়ে এই টিস্যুর মধ্যে জমা হলো ফ্লুইড গুলি। তখন যখন ক্যাপিলারিজ থেকে বের হয়ে টিস্যুর মধ্যে আসে ফ্লুইড গুলি, তখন ওদের নাম হয়ে যায় টিস্যু ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ওদেরকে আমরা কি বলি? টিস্যু ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। বুঝা গেল? এই টিস্যু ফ্লুইড গুলি এবার সেলস কে নিউট্রিশন প্রোভাইড করে, অক্সিজেন দেয় এবং সেলস থেকে CO2 টা নিয়ে আবার চলে যায় ক্যাপিলারিজে। বুঝা গেল? তো এই জিনিসগুলিকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা টিস্যু ফ্লুইড। ঠিক আছে, এটা কেন বুঝিয়েছি এখন একটু করে বুঝতে পারবে। আমাদের পিসিবিতে মেইনলি কি ফাংশন হয়? রিঅ্যাবজর্পশন আর সিক্রেশনের। ঠিক আছে, তো রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনের কনসেপ্টটা বুঝতে হলে আগে তোমাদের যে কনসেন্ট্রেশনের যে কনসেপ্টটা আছে সেটা একটু বুঝতে হবে। সেটা কি বলছি। আমি তোমাদের গত রেটে অসমোলেট কি জিনিসটা বুঝিয়েছিলাম। অসমোলেট কি? যে ওয়াটার মলিকিউল লাভস প্রোটিন এন্ড আয়ন্স। মানে ওয়াটার যেদিকে যাবে, আয়ন্স আর প্রোটিনও সেদিকে যাওয়ার চেষ্টা করবে, বা আয়ন যেদিকে যাবে ওয়াটারও সেদিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে সাপোজ দেখো এখানে দুটো জার আছে। ঠিক আছে, এখানে
100 আয়ন্স পার লিটার আছে, আর এখানে 10 আয়ন্স পার লিটার। মানে এখানে 1 লিটারের মধ্যে 100টা আয়ন আছে, এখানে 1 লিটারের মধ্যে 10টা আয়ন আছে, ঠিক আছে। তাহলে কার কনসেন্ট্রেশন বেশি? অবশ্যই 100 ml পার লিটারের কনসেন্ট্রেশন, 100 আয়ন্স পার লিটারের কনসেন্ট্রেশন বেশি হবে, কারণ 1 লিটারের মধ্যে 100টা আয়ন, এখানে 1 লিটারের মধ্যে 10টা আয়ন। এবার আমি বললাম যে এটা কনসেন্ট্রেশন আমি বাড়াতে চাই। বাড়ানোর দুটোই প্রসেস। হয়তো তুমি জল কমিয়ে দাও, হয়তো এরকম করে দাও যে 100 আয়ন্স পার 1 ml, জল একদম কমিয়ে দাও, আর না হলে আয়ন্স বাড়িয়ে দাও, এখানে 100 আয়ন্স পার লিটার করে দাও। দুইটার আস্তে আস্তে কনসেন্ট্রেশন বাড়ানো কমানো, ঠিক আছে। কেন বলছি, আমাদের একটু আগে কি বললাম যে টিস্যু ফ্লুইড কি, যে ক্যাপিলারি থেকে যে প্লাজমা গুলি বা যে ফ্লুইডটা বের হয় টিস্যুতে আসে সেটাকে আমরা বলি টিস্যু ফ্লুইড। তাহলে টিস্যুতে যেহেতু ওয়াটারটা আসলো, প্লাজমাতে মেইনলি ওয়াটার আছে, তার সাথে কি আয়ন্স আসবে তাহলে, কারণ এখনো বললাম যে অসমোলার কি ওয়াটার এন্ড আয়ন্স লাভ ইচ আদার, আয়ন্স আসবে ওয়াটারের সাথে। তখন কি হয় যে আমাদের কনসেন্ট্রেশন আছে, আয়ন্সের যে কনসেন্ট্রেশন আছে ব্লাডের মধ্যে সেটা কত, 300 মিলিঅসমোল পার লিটার। আমাদের আয়নিক কনসেন্ট্রেশন ইন ব্লাড 300 মিলিঅসমোল পার লিটার। মানে কি, পার লিটারে ধরে নাও যে 300 আয়ন্স থাকে, এটা হচ্ছে আমাদের আয়নিক কনসেন্ট্রেশন। কি বললাম, এখানে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি থেকে ওয়াটার বের হলো, ওয়াটারের সাথে সাথে আয়ন্স গুলো বের হবে, কারণ তারা একে অপরকে খুব ভালো পায়, ঠিক আছে। তাহলে ব্লাড ক্যাপিলারির ভিতরে আয়নিক কনসেন্ট্রেশন কত ছিল, 300 মিলিঅসমোল পার লিটার। তো এখন যেহেতু ওয়াটারটাও বের হলো, সাপোজ 10 ml ওয়াটার বের হলো, তার সাথে সাথে আয়ন্সও বের হবে, তাহলে টিস্যু ফ্লুইডের মধ্যে কনসেন্ট্রেশন, আয়নিক কনসেন্ট্রেশন সেম থাকবে, কারণ ওয়াটার যতটুকু বের হয়েছে আয়ন্স ততটুকু বের হয়েছে। আবার যখন কাজ শেষ, সেলস কে নিউট্রিশন দেওয়া শেষ, আবার যখন ঢুকে যাবে ওয়াটারটা, তার সাথে আয়ন্স গুলো আবার ঢুকে যাবে, তাহলে কনসেন্ট্রেশনে কোনো ডিস্টার্ব হচ্ছে না, যতটুকু বের হচ্ছে ততটুকু আবার ঢুকে যাচ্ছে। তাহলে টিস্যু ফ্লুইডও কনসেন্ট্রেশন কত হবে, আয়নিক কনসেন্ট্রেশন 300 মিলিঅসমোল পার লিটার, ব্লাডের ভিতরে আয়নিক কনসেন্ট্রেশন 300 মিলিঅসমোল পার লিটার। বুঝা গেল তুরুক? আচ্ছা, কিন্তু এবার এখানে একটা টুইস্ট আছে, ঠিক আছে। সেটা কি, সাপোজ এটা আমাদের কিডনি, এটা মেডুলা পার্ট, এটা কর্টেক্স পার্ট। আমরা জানি বাইরের জায়গাটা কর্টেক্স, ভিতরের জায়গাটা মেডুলা। নেফ্রনটা এইসব জায়গাতে থাকবে, একটু বড় করে রাখছি, ঠিক আছে। জাস্ট রাফ ডায়াগ্রাম, ওকে। এবার দেখো, কর্টেক্স এর মধ্যে যে আয়নিক কনসেন্ট্রেশন থাকে সেটা 300 মিলিঅসমোল পার লিটারে থাকে, 300 থাকে কর্টেক্স এর মধ্যে। কিন্তু যে আমরা মেডুলার দিকে যেতে থাকবো, আয়নিক কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে ধীরে ধীরে, যত নিচের দিকে যাব বাড়তে থাকবে, 400, 500, প্রোটোটর একদম টিপ অফ দ্য মেডুলাতে যখন চলে যাব, সেই জায়গাতে আয়নিক কনসেন্ট্রেশন 1200 হয়ে যায়। এই জন্য আমি একটু আগে তোমাদের কনসেন্ট্রেশনের কনসেপ্টটা বুঝিয়েছিলাম। নর্মালি কি হচ্ছে, পুরো বডিতে আমাদের যে টিস্যু ফ্লুইডের কনসেন্ট্রেশন, ব্লাডের যে আয়নিক কনসেন্ট্রেশন মানে 300 মিলিঅসমোল পার লিটার, সেটাই থাকে। কিন্তু কিডনির মধ্যে যখন আমরা মেডুলার মধ্যে আসি, কর্টেক্সে সেমই থাকে 300। যখন মেডুলার ভিতরের দিকে আমরা যেতে থাকি, মেডুলার মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে, এটা কনসেন্ট্রেশনটা বাড়তে থাকা মানে কি, দুই ভাবে বাড়তে পারে, হয়তো ওয়াটার কমিয়ে দাও, নইলে আয়ন্স বাড়িয়ে দাও। কোন ভাবে হবে এটা আমি এখন আলোচনা করবো, এটা পরে বলবো। আপাতত এটুকু জেনে রাখো যে যখন আমরা মিডুলার দিকে যেতে থাকি ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং যখন টিপে চলে আসবো মিডুলার একদম শেষ প্রান্তে, তখন কনসেন্ট্রেশনটা হয়ে যায় 1200 মিলিঅসমোল পার লিটার। বুঝা গেল?
নেক্সট আসো, কিভাবে এবং কি কি জিনিস রিঅ্যাবজর্ব হয় এবং সিক্রেট হয় সেগুলি এবার দেখে নাও। আমি শুধু পিসিডিটা আঁকছি। সাপোজ এটা পিসিডি, ঠিক আছে। এখানে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম থাকবে, ঠিক আছে। একটা জিনিস, এটা পিসিটি মেইনলি, পিসিডি চাইনি কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না। পিসিডির মধ্যে 300 মিলিঅস্মোল পার লিটারই থাকবে আয়নিক কনসেন্ট্রেশনটা, ওকে। এবার দেখো কি কি রিঅ্যাবজর্ব হবে এবং সিক্রেট হবে। পিসিডির মধ্যে এখানে সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্ট হয়, মানে কি আমাদের পিসিডির মধ্যে দিয়ে গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেট হলো, আয়ন্স গুলো আসলো, ওয়াটার গুলো আসলো, গ্লুকোজ আসলো, তো সেখান থেকে যে সোডিয়াম গুলি আছে, সোডিয়াম গুলো এখানে পেরিটিউবুলার ক্যাপিলারি, এটা কি পেরিটিউবুলার ক্যাপিলারি, ঠিক আছে। আর এটা টিস্যু ফ্লুইড, যেটা তোমরা জানো। এবার দেখো এখান থেকে সোডিয়াম পেরিটিউবুলার ক্যাপিলারিতে গেল, সেখান থেকে ক্যাপিলারিতে সরি টিস্যু ফ্লুইডে গেল, সেখান থেকে পেরিটিউবুলার ক্যাপিলারিতে চলে গেল, তাহলে গেল। এবার ব্লাডের থেকে পটাশিয়াম আসলো, এসে এখানে চলে আসলো পিসিডিতে। এবার বলবে যে কয়টা সোডিয়াম গেল, কয়টা পটাশিয়াম আসলো। 3টা সোডিয়াম যাবে আর 2টা পটাশিয়াম আসবে। সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে তুমি সোডিয়াম পাঠাও আর পটাশিয়াম আনো। 3টা সোডিয়াম যে পিসিডিতে আসলো, সোডিয়াম আমাদের বডি খুব দরকার, পটাশিয়াম আমাদের বডিতে বেশি থাকলে হার্মফুল, তাহলে পটাশিয়াম ইউরিনে পাঠিয়ে দেবে আর সোডিয়ামটা আবার রিঅ্যাবজর্ব করবে, ঠিক। তো 3টা সোডিয়াম আমি প্রথম টিস্যু ফ্লুইডে পাঠালাম, সেখান থেকে পেরিটিউবুলার ক্যাপিলারিতে গেল, মানে ব্লাড ভেসেলে। সেখান থেকে যে পটাশিয়াম গুলি আসলো ভেসেলে, সেখান থেকে পটাশিয়াম 2টা পটাশিয়াম আমাকে এনে দিল পিসিডির মধ্যে, ঠিক। তাহলে তোমরা একটা চার্ট বানাও যে কি কি রিঅ্যাবজর্ব হচ্ছে এবং কি কি সিক্রেট হচ্ছে। তো ফার্স্ট কি রিঅ্যাবজর্ব হলো, সোডিয়াম রিঅ্যাবজর্ব হলো আর পটাশিয়াম সিক্রেট হলো, ঠিক আছে। এবার আমি আগে বলেছিলাম যে ওয়াটার এন্ড আয়ন্স এন্ড প্রোটিনস, প্রোটিন যেখানে আসে না, বাট ওয়াটার এর আয়ন্স এর কথা বলি, তারা একজন একজনকে অ্যাট্রাক্ট করে। মানে কি, যেহেতু সোডিয়াম, মানে সোডিয়াম তো একটা আয়ন, সোডিয়াম গেছে ব্লাডে, সোডিয়ামের সাথে সাথে ওয়াটার মলিকুলস, এগুলো ওয়াটার ধরো, ওয়াটার মলিকুলস ব্লাডে চলে যাবে, কারণ they attract each other। সোডিয়াম যেহেতু গেছে, ওয়াটারে চলে যাবে। তাহলে তোমরা এবার রিঅ্যাবজর্পশনের মধ্যে লিখে নাও, ফার্স্ট কি লিখলে, কি রিঅ্যাবজর্ব হলো এক সাইডে, বাম সাইডে লেখো রিঅ্যাবজর্পশন, ডান সাইডে সিক্রেশন। রিঅ্যাবজর্পশনের মধ্যে Na+ সোডিয়াম রিঅ্যাবজর্ব হলো, আর সিক্রেশন কি হলো, পটাশিয়াম। তারপর 2 নম্বরে রিঅ্যাবজর্পশনে লেখো যে ওয়াটার রিঅ্যাবজর্ব হলো, ঠিক আছে। এবার এটুক গেল। এবার একটা খুব সেরা জিনিস, সেটা কি, সোডিয়াম, সোডিয়াম হচ্ছে এমন কিছু পাওয়ার আছে, মানে ও একটা ফুটবল টিমের ম্যানেজারের মতো, যে ম্যানেজার যা বলবে তা আমি ওকে খেলাবো, তো ওকে নামিয়ে দিলাম, ওকে আর একটু সাবস্টিটিউট করে উঠিয়ে দিলাম। তো সোডিয়াম কি করে, এখানে যে গ্লুকোজ আছে, সোডিয়াম গ্লুকোজ মলিকুলগুলিকে ধরে ধরে ব্লাডে পাঠিয়ে দেয়, গ্লুকোজ মলিকুলগুলিকে ধরে ধরে ব্লাডে পাঠিয়ে দেয়, আর ব্লাডের থেকে H পজিটিভ আয়নগুলো সোডিয়াম আবার পিসিডিতে পাঠিয়ে দেয়, ঠিক আছে। কি করে আবার বলো, আমার সাথে বলো। সোডিয়াম যে পিসিডির মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজ মলিকুলগুলোকে ধরে ধরে ব্লাডে পাঠিয়ে দেয়, আর H+ আয়নগুলিকে সোডিয়াম পিসিডিতে নিয়ে আসে, কারণ H+ আয়ন আমাদের বলতে দরকার নেই, বুঝা গেল। আরেকটা জিনিস আছে, সোডিয়াম গ্লুকোজ মলিকুলের সাথে সাথে আরেকটা জিনিস পাঠিয়ে দেয়, সরি নিয়ে আসে, সেটা হচ্ছে বাইকার্বনেট আয়নস।
এখান দিয়ে আমি লিখে দিই HCO3 মাইনাস। বাইকার্বনেট আয়নস গুলিও সোডিয়াম নিয়ে আসে, এগুলি আমাদের বডিতে দরকার নেই। ওকে, সরি মিস্টেক হয়ে গেছে। বাইকার্বনেট আয়নস গুলিকে সোডিয়াম পাঠিয়ে দেয়। আবার বলছি প্রথম থেকে, আমাদের ব্রাশ বোর্ডের ভিতরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে, সেগুলি কি সোডিয়ামকে নেবে, সোডিয়াম দিয়ে আসবে ব্লাডে, পটাশিয়াম নিয়ে আসবে পিসিবিতে। তো 3টা সোডিয়াম দিল, 2টা পটাশিয়াম আনলো, গেল। যে গ্লুকোজ গুলি আছে, গ্লুকোজ মলিকিউলস গুলিকেও সোডিয়াম ব্লাডে পাঠাবে, আর যে H পজিটিভ H+ আয়নস গুলো আছে সেগুলিকে পিসিবিতে নিয়ে আসবে। গ্লুকোজ মলিকিউলের সাথে সাথে বাইকার্বনেট আয়ন গুলোকেও ব্লাডে পাঠিয়ে দেবে। কেন? অসমোটিক ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য, ব্লাডের যে পিএইচটাকে ঠিক রাখার জন্য বাইকার্বনেট আয়নস এসেনশিয়াল। তার জন্য পিসির মধ্যে যে বাইকার্বনেট আয়নস গুলো পাস হচ্ছে সেগুলিকে আবার পাঠিয়ে দেবে ব্লাডে। ওকে, এবার লাস্ট পয়েন্ট, সোডিয়াম যেহেতু যাচ্ছে ওয়াটারও যাচ্ছে, তাহলে ওয়াটার যেহেতু যাচ্ছে বাকি যে আয়নস গুলো আছে পিসির মধ্যে এসেনশিয়াল আয়নস সেগুলিও যাবে, যেরকম ক্যালসিয়াম আর ক্লোরিন। ক্যালসিয়াম আর ক্লোরিন বলবে Na+ যাচ্ছে যেহেতু, সেহেতু ওয়াটার যাচ্ছে। তো ওয়াটার যেহেতু হচ্ছে, আমরা কেন বসে দেখবো, আমরাও ওয়াটারের সাথে চলে যাব। Na+ আর ক্লোরিনও ব্লাডে চলে যায়। এই হচ্ছে এই জিনিসগুলি, যেগুলি ব্লাডে যাচ্ছে সেগুলি কি হচ্ছে রিঅ্যাবজর্বড, আর যেগুলি ব্লাড থেকে পিসিতে আসছে সেগুলি কি হচ্ছে সিক্রেট। এবার রিঅ্যাবজর্পশনের কাজ কমপ্লিট। সিক্রেশনে কি কি আসলো? H পজিটিভ আসলো, আর ব্লাডের মধ্যে অ্যামোনিয়া থাকে, মেইনলি তো ইউরিয়াতে প্রোডিউস অ্যামোনিয়া লিভারে, ঠিক আছে। কিন্তু ব্লাডের মধ্যে কিছু অ্যামোনিয়া এক্সট্রা রয়ে যায়, সেগুলিকে আবার পিসিতে নিয়ে আসা হয় অ্যামোনিয়া। ওকে, তাহলে আমি যদি এটা একটা চার্ট বানিয়ে দিই, এটা এরকম হবে যে এখানে যদি রিঅ্যাবজর্পশন লিখি, আর এটা যদি সিক্রেশন হয়, তাহলে কি কি রিঅ্যাবজর্ব হচ্ছে? সোডিয়াম আর পটাশিয়াম সিক্রেট হচ্ছে। দেন ওয়াটারটাকে নিয়ে গেল ব্লাডে সোডিয়ামে, দেন যে Cl- আয়ন আর ক্যালসিয়াম আয়ন আছে সেগুলিকে নিয়ে গেল, কারণ ওয়াটার যেহেতু আছে আয়নসও চলে যাবে, ঠিক আছে। আর কি কি রিঅ্যাবজর্ব হলো? বাইকার্বনেট আয়নস রিঅ্যাবজর্ব হলো, আর গ্লুকোজ রিঅ্যাবজর্ব হলো। এগুলো হচ্ছে রিঅ্যাবজর্ব হয়েছে। যে গ্লুকোজটা 100% গ্লুকোজ ইজ রিঅ্যাবজর্বড। পিসির মধ্যে যতটুকুই গ্লুকোজ থাকে পুরো 100% গ্লুকোজটা ব্লাডে পাঠিয়ে দেয়। সব কাজ কে করে? সোডিয়ামে। সোডিয়াম পটাশিয়াম পাম্পে ম্যাক্সিমাম কাজ করে। তো গেল রিঅ্যাবজর্পশন, সিক্রেশনে পটাশিয়াম সিক্রেট হলো, ঠিক আছে। আর কি সিক্রেট হলো? H পজিটিভ আয়ন, ঠিক আছে, আর অ্যামোনিয়া। এই 3টা জিনিসই সিক্রেট হয়, আর এগুলো রিঅ্যাবজর্ব হয়। একবার স্ক্রিনশট নিয়ে নাও। ডান। তাহলে আমাদের আজকের যে টপিকটা, যে টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন, সেটা এখানে কমপ্লিট হলো। কি কি বললাম আমরা? মানে প্রথম কনসেন্ট্রেশনের যে আমরা কনসেপ্টটা সেটা দেখলাম, যে কিভাবে বাড়ে কমে কনসেন্ট্রেশন। তারপর দেখলাম যে পিসিটির মধ্যে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে সেটা দিয়ে কি কি জিনিস রিঅ্যাবজর্ব হয় এবং কি কি জিনিস সিক্রেট হয়। সিক্রেট হয় কোন কোন জিনিসগুলো ইউরিনে কনভার্ট হয় এবং কোন কোন জিনিসগুলো রিঅ্যাবজর্ব হয়ে ব্লাডে আবার চলে যায়, ঠিক আছে। তাহলে যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি হেল্প করবো ডাউটগুলি ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ।